কুষ্টিয়া প্রত্যন্ত গ্রামেও মাদকের ছড়াছড়ি, কোথাও কোথাও হোম ডেলিভারি। পুলিশের অভিযানেও থামছে না ভয়াল থাবা। তাদের বয়স 15 বছর, সেই সব সালফাল ট্যাপেন্ডা খায় নষ্ট হয়ে যাচ্ছে। আসামি নিয়ে যাওয়ার পরে এই ঘন্টাখানি পরে দেখি তারা আবার চলে আসে। গলত বিক্রি করে যদি বলা যায়, আবার আমার স্বামীদের মারতে আসে, ছেলেদের মারতে আসে। কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, মাদারীপুর ও নড়াইলে 2 জনকে কুপিয়ে হত্যা। মেহেরপুরে এতিমখানা থেকে শিশুর মরদেহ উদ্ধার। পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনায় মামলা হয়নি এখনো, অভিযোগের তীর ক্ষমতাসীনদের দিকে। ভোলার ইলিশায় মেঘনার তীর সংরক্ষণ বাঁধে ধস, বন্ধ ঢাকা রুটের একটি লঞ্চ ঘাট, ভাঙন আতঙ্কে পাড়ের বাসিন্দারা। এই ব্লক বা ধসে যাওয়ার কারণে আমাদের দোকানপাট ভেঙে নিয়ে যাইতেছে। ব্লক দিয়ে ভালোভাবে মেরামত না করা হয় তাহলে ইলিশা যে বেড়িবাঁধ আছে এটা ভেঙে যাবে। গোপালগঞ্জে অসময়েও মিলছে রসালো ফল তরমুজ, 2টি জাত চাষ করে তাক লাগিয়েছেন স্থানীয় এক তরুণ কৃষক। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কুষ্টিয়া শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানেই মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে মাদক, এমনকি হোম ডেলিভারিও চলছে দেদারসে। প্রতিবাদ করলে হুমকির পাশাপাশি মারধরও করেন ব্যবসায়ীরা। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। বিস্তারিত রুহুল আমিন বাবুর প্রতিবেদনে থাকছে। এভাবেই কুষ্টিয়ার সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান হয় নিয়মিত। এরপর তা ছড়িয়ে যায় জেলার 6 উপজেলা ও শহরের অলিগলিতে, চলে রমরমা বাণিজ্য। তাদের বয়স 15 বছর, সেই সব সালফাল ট্যাপেন্ডা খায় নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ওই পলিটিংই করে কি খায় তার নামও জানি না, পলিটিং নিয়ে যে ফুলাই। এখানে র্যাবরা আসে, ডিবিরা আসে, আসার পরে আসামি নিয়ে যাওয়ার পরে এই ঘন্টাখানি পরে দেখি তারা আবার চলে আসে। বড় বিক্রি হয়, গাঁদা বিক্রি হয়, সবই হয়। গলত বিক্রি করে যদি বলা যায়, আবার আমার স্বামীদের মারতে আসে, ছেলেদের মারতে আসে। প্রতিবাদ করলেও মেলে না প্রতিকার, উল্টো জোটে হুমকি, কখনো হতে হয় মারধরের শিকার। আমার মাথাতে আঘাত করছে, আমার 4টে সেলাই আছে মাথাতে, তো ওরা ফাটাফাটি দেওয়ার পরে ওরা পালায়। আমি এইটা বাধাগ্রস্ত করার কারণে আমার উপরে আতর্কিত হামলা করা হয়। আমরা 6 জন আসামিকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাই, যার ফলপ্রসূতে আমরা এইখানে স্টেশনে আসার সাথে সাথে ছন্ন বিচ্ছিন্নভাবে থাকি এবং তারা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। সেবনকারীরাও বলছেন প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া। যেখানে যাবেন সেখানেই পাবেন। 5 তারিখের পরের থেকে মাদকের সম্রাট হয়ে গেছে সবাই, যেখানে যাবেন সেখানেই পাবেন। কেউ দেখার নেই, এখানে এখন রমরমা ব্যবসা। বিশেষ করে 5 তারিখের পরে প্রশাসন দুর্বল হয়ে যাওয়ার পর থেকে মাদক কারবারিরা মানে উৎফুল্লভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন এর জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক সচেতনতা। দিন শেষে দেখা যায় আমরা মাস শেষে যখন দেখি একটা বড় অ্যাচিভমেন্ট আমাদেরও আছে, কিন্তু এই অ্যাচিভমেন্টটা দিয়ে আসলে যে মাদক নির্মূল করা একেবারে সম্ভব হবে এটা একটু আমার মনে হয় কঠিন। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, সমাজের সর্বস্তরের মানুষ যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, পরিবার থেকে যদি সচেতন হয়, সামাজিকভাবে আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আইন প্রয়োগের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হবে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে লাগামহীন মাদক সাম্রাজ্য বর্ডার থেকে পৌঁছে যায় একেবারে বাড়ির বারান্দা পর্যন্ত। কবে থামবে এই মাদকের অস্থিরতা, সে অপেক্ষায় কুষ্টিয়াবাসী। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। কিশোরগঞ্জের নিকলিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় ছাতিরচর দক্ষিণপাড়া এলাকায় ঘোড়া উথরা নদী থেকে কিছুদিন ধরে অবৈধভাবে বালু তুলছে স্থানীয় জুম্মনের নেতৃত্বে একটি চক্র। কাছুম আলী সহ
কয়েকজন এতে বাধা দিলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতরাতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহত কাসুম আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পাওনা টাকা নিয়ে বিরোধ এবং পারিবারিক কলহের জেরে নড়াইল ও মাদারীপুরে 2 জনকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া মেহেরপুরে এতিমখানা থেকে উদ্ধার হয়েছে এক শিশুর মরদেহ। নড়াইলের লোহাগড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনরা জানায় রাজীব শেখকে 18,000 টাকা ধার দেয় আমিনুর। মাসখানেকের মধ্যে টাকা শোধ দেওয়ার কথা থাকলেও টালবাহানা করছিল রাজীব। গত শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু ফের সময় চাইলে আমিনুর ও তার ভাই আলী নূরের সাথে রাজীবের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। স্বজনদের অভিযোগ, এ সময় আলী নূরকে কুপিয়ে জখম করে রাজীব ও তার লোকজন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কালকিনি উপজেলার আউলিয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় পারিবারিক কলহের জেরে জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করে স্বামী সুলতান সর্দার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত সুলতানকে। গত রাত 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ রাত 11:30 ঘটিকায় সুলতান সর্দারের বসত ঘরে পারিবারিক কলহের কারণে সুলতান সর্দার তিনি একটি ধারালো দা দিয়ে ডিজিজ জোবেদা বেগমকে গলা কেটে জবাই করে হত্যা করেন। মেহেরপুরের গাংনীতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতিমখানা কর্তৃপক্ষ জানায় সকালে একটি কক্ষে 7 বছরের হাসাইনকে নাক মুখ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সহপাঠীরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। হাসাইন আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। শ্বাসরোধ করে, যেহেতু ফ্রদিং হচ্ছে, সাথে হচ্ছে নাক এবং মুখ দিয়ে ব্লিডিং আসছে এবং ফ্রদিং হচ্ছে, ফেনা আসছে। আমাদের মানে যেটা মনে হচ্ছে এটা শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে, এরকম কোনো। টোটাল রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আমরা মৃত্যুর মূল রহস্য জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো। তারপরে পোস্টমর্টম রিপোর্ট পেলে তখনই মৃত্যুর মূল কারণটা জানা যাবে। ঠাকুরগাঁওয়ে শিশুকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে 3 আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও 3 আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এই রায় ঘোষণা করেন। রায়ের সময় 5 আসামি আদালত উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন 1 আসামি। মামলায় বলা হয় 2011 সালের 21 অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালান্দর এলাকায় এক শিশুকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার 4 দিন পর ভুক্তভোগীর বাবা সদর থানায় আনিস রানা, সাইফুল ইসলাম, দুলাল, আনিসুর, খতিবুর, খতু ও লালুকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় 15 বছর পর রায় ঘোষণা করা হয়। সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও জানান, রায় ন্যায়সঙ্গত ও ভিকটিম ন্যায় বিচার পেয়েছে। অমৃত্যুদণ্ড আসামি জেল কোর্টে বিধান অনুযায়ী কোন ধরনের সাজা মকুব বা রমিও সুবিধাও পাবে না। আমরা রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি, এই জন্যই দণ্ড দেওয়া হয়েছে। ন্যায় বিচার পাইছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়ি এক্সকেভেটর দিয়ে ঘুরিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িত। তবে দায় এড়িয়ে গেছেন এমপি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প নয় কোনো প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসযোগ্য। এক রাতের ব্যবধানে এক্সকেভেটরের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে একটি বসতবাড়ি।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান লাবলু কাজীর বাড়ি এটি। ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকা ছাড়েন তিনি। বাড়িতে থাকতেন শুধু তার মা ও স্ত্রী। পরিবারের অভিযোগ, ১৭ জুলাই অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সুযোগে রাতে একদল দুর্বৃত্ত এক্সকেভেটর দিয়ে তার বাড়ি গুঁড়িয়ে দেয়। পরে ঘরের মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনার পেছনে স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরীকে দায়ী করছেন লাবলুর স্ত্রী। আলতাফ হোসেন চৌধুরী উনি যে করেই হোক আমাদের বিল্ডিং ভাঙবি, সে কোনো আইন মানে না, আদালত মানে না। ওটা যদি সরকারি জমি হইতো তাহলে রাত্রে ঘর ভাঙবে কেন? সরকারের কাছে তারা একটা নোটিশ দিত, আমাদের সেই নোটিশ আমাদের পাঠাতো। বাজার সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটলেও প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি স্থানীয় অনেকেই। স্বজনদের অভিযোগ, আতঙ্কে নীরব সবাই। লাবলু কাজীর সাথে কারোর সাথে দ্বন্দ্ব নাই, ও শুধু চেয়ারম্যান, আওয়ামী লীগ করছে, এটাই দ্বন্দ্ব। এই টাইমে ভাঙচুর করছে 3টে বেকুয়ানি মানুষে, কিন্তু হে তো সত্তর নয়। কিছুই শুনি না, আমি তো বলতেছি কিছুই শুনি না। কিছু বলে না, আমি এই বিষয়ে কিছু বলবো না। প্লিজ, আমি এই বিষয়ে কিছু বলবো না। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ভাই ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। তার দাবি, জায়গাটি সরকারি। আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে সেখানে বাড়ি নির্মাণ করা হয়েছিল। তবে কে বা কারা বাড়ি ভেঙেছে তা তিনি জানেন না। ওই জমিটা ২০০৩ সালে যে গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে যে পাবলিক লাইব্রেরি আছে, জেলা পাবলিক লাইব্রেরি, তাদের বরাবর ওইখানে ওই জমিটা মানে দান করা হয়েছে। আওয়ামী লীগ যে ক্ষমতা আসলো ২০০৯ সালে, এরপরে সে এইখানে তার বাড়ির কাজ শুরু করছে। গত রাতে যে ঘটনাটা ঘটছে, এই বিষয়টা আমাদের গোচরীভূত না বা আমাদের নখদর্পণে নাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে এই বিষয়ে বারবার ফোন করেও পাওয়া যায়নি জেলা প্রশাসককে। জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং প্রত্যেকেরই বক্তব্য যে আইনানুগ ব্যবস্থাই এখানে গ্রহণ করতে হবে। যেহেতু একটি ফৌজদারি অপরাধ, সুতরাং পুলিশ এখানে তাদের আইনানুগ পদক্ষেপে যাবে। ওখানে আমাদের পুলিশ সদস্য মোতায়েন আছে, আমরা বিষয়টা নজরদারিতে রাখছি। যদি এরপরে যদি কোনো ধরনের কোনো কিছু আসে তো আমরা সেটাও প্রতিরোধ করব। এদিকে দেশের বাইরে অবস্থান করায় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। তবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। জারিন অর্নি, যমুনা নিউজ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। এর মধ্যে জামালপুরের মিলানদহে সিএনজি ও 3 হুইলারের সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। দুপুর উপজেলার বেথমারি এলাকায় জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেথমারি এলাকায় 3 হুইলারের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেক নারী। আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। মানিকগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন এক যাত্রী। পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে বরঙ্গাইল এলাকায় চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারান চালক। 2 সেতুর মাঝে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত 10 জনকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক পথচারী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে প্রায় 1.25 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সকাল 10টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে শুরুতে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়দের অভিযোগ, জিহাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু ঘটনার 9 দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এদিকে অবরোধের কারণে মহাসড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা।
ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কায় দেশের ৮ অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণে দেয়া সিসি ব্লকে ৩০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে স্থানীয়রা। বন্ধ ইলিশা ঢাকা রুটের একটি লঞ্চ ঘাট, তাই ধস ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এটি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকা। গত ১৪ জুলাই মেঘনার তীব্র স্রোতে তীর সংরক্ষণ এলাকার প্রায় ৩০ মিটারে সিসি ব্লকে ধস সৃষ্টি হয়। এরপর থেকে ধসে পড়ছে সিসি ব্লক। ব্লক ধসে পড়ায় আতঙ্কিত ভোলা সদরের পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর সহ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও বিভিন্ন স্থাপনা। ঝুঁকির মুখে অনেকে স্থাপনা সরিয়ে নিচ্ছেন অন্যত্র। বন্ধ করে দেওয়া হয়েছে ইলিশা লঞ্চ ঘাট। পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। এই ব্লক বাঁধ ধসে যাওয়ার কারণে আমাদের দোকানপাট ভেঙে নিয়ে যাইতেছে। এই দোকানপাট নিয়ে যে আরেক জায়গায় উঠাবো তার মতো আমাদের সামর্থ্য নাই। এই ধসটা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বেড়িটা ভেঙে তারপর পানিতে হাজারো পরিবার প্লাবিত হতে পারে। ব্লক ভাঙ্গে একে একে হালায় আবার কাজ করে না, কারণ এটা যদি দ্রুত এটা জরুরি কাজ করে তাহলে আমাদের জন্য উপকার হবে। যে ব্লক দিয়ে ভালোভাবে মেরামত না করা হয় তাহলে ইলিশা যে বেড়িবাঁধ আছে এটা ভেঙে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় এরই মধ্যে সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দ্রুতই ৫০ মিটার এলাকায় ৪৫ লাখ টাকার জিও ব্যাগ ফেলা হবে। আমরা ওখানে দ্রুততম সময়ে কাজ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করেছি এবং ওই পন্টনটি সরানোর কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। বিআইডব্লিউটি এর জাহাজ দ্রুততা ইতিমধ্যে পৌঁছেছে। এটা সরানোর সাথে সাথে আমরা এখানে কাজ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব। ২০১৭ থেকে ২১ সাল পর্যন্ত ৩৩৫ কোটি টাকায় ৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা হয় ৩.৫ কিলোমিটার শহর রক্ষা বাঁধ। কিন্তু তদারকির অভাবে এই প্রকল্প এখন হুমকির মুখে। তাপস সরকার, যমুনা নিউজ। শেষ ধাপে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। পছন্দের দল ব্রাজিল আগেই বাদ পড়ায় ভিন্ন কোনো দলকে বেছে নিতে হচ্ছে সমর্থকদের। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, আরেকদিকে বার্সেলোনার খেলোয়াড়ে ঠাসা স্পেন। ফাইনালে কাকে বেছে নিবে ব্রাজিল সমর্থকরা? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশিদের উন্মাদনার কথা এখন সারা বিশ্ব জানে। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে দুই দলে ভাগ হয়ে চলে পাল্টাপাল্টি অবস্থান। দুই দলের যে কোনো একটি বাদ পড়লে অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশিদের বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল বাদ পড়েছে রাউন্ড অফ 32 থেকে। এরপর থেকেই ব্রাজিলের সমর্থকদের কেউ কেউ এক এক রাউন্ডে এক এক দলের সমর্থন করছেন। বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্রাজিল সমর্থকরা কি ভাবছেন? কাকেই বা সমর্থন করবেন তারা? বিশ্বকাপের ফাইনাল মহারণে ব্রাজিল ভক্তদের সিংহভাগের সমর্থন পাবে দ্বিতীয়বার ফাইনালে ওঠা টিকি টাকার রাজা স্পেন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে যে কোনো দলকেই সমর্থন করতে প্রস্তুত সেলেসাও ভক্তরা। আর্জেন্টিনার বিপরীতে যেই আসবে তাকেই সাপোর্ট করব, সে যেই হোক। শিখে আসছে আমাদের বাবা মা, আমাদের আগের যারা আছে, তো ওই জায়গা থেকে আসলে আমি পারবো না আর্জেন্টিনা সাপোর্ট করতে। আমি ঘৃণা করি আর আর্জেন্টিনারে। এর সমর্থকরা বাংলাদেশে যারা আছে এরা হলো উগ্র টাইপের। বার্সার ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আপনার স্পেনে খেলতেছে, সেখান থেকে আমি স্পেনকে সাপোর্ট করব। সারা জীবন ব্রাজিলে সাপোর্ট করছি, আমি এখন স্পেনকে সাপোর্ট দেব। ব্রাজিল সমর্থকদের কেউ কেউ বলছেন মেসি সহ আর্জেন্টিনার অনেকের খেলাই মুগ্ধ করে তাদের। কিন্তু দেশীয় আর্জেন্টাইন সমর্থকদের লাগাতার বিষোদগারী দেশটির প্রতি বিদ্বেষের প্রধান কারণ।
তাদের যে সমর্থক রয়েছেন তারা একটু উগ্র টাইপ, তাদের কথাবার্তা আর কি ভালো লাগে না। ব্রাজিল হেরে গেছে, আমরা অন্য দল সাপোর্ট করতেই পারি, তার মানে এই না যে ও হচ্ছে ব্রাজিলের বাবা হয়ে যায়। এই জিনিসটা খুবই খারাপ। টিএসসিতে আর্জেন্টিনা জিতার পরে ব্রাজিলের যে পতাকা ছিল সেই পতাকাটা ওরা টাইনা টাইনা ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে মাটিতে ফালাইয়া পাড়াইছে। মেসিকে সাপোর্ট করি, বাট আর্জেন্টিনাকে না। এসবের পরেও ব্রাজিল সমর্থকদের ক্ষুদ্র একটা অংশ থাকছেন নেইমারের বন্ধু মেসি আর আর্জেন্টিনার পক্ষে। মেসি এই ওয়ার্ল্ড কাপে তো খুবই ভালো পারফর্ম করতেছে, মনে হইতেছে তার বয়স মনে হয় আরো 20 বছর কমে গেছে। মেসি তো অবশ্যই ভালো প্লেয়ার, মেসিকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করা যায় না, কারণ নেইমার মেসি তারা একজন গুড ফ্রেন্ড। যেহেতু ব্রাজিল এখন নাই, তাহলে অবশ্যই নেইমারের ফ্রেন্ড বন্ধু মেসি, ঠিক আছে, তাহলে মেসিরে সাপোর্ট করতে হবে এবং আর্জেন্টিনারে সাপোর্ট করতে হবে। বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে পড়ায় অনেকটা নির্লিপ্ত থেকেই ফাইনাল দেখবেন অনেক ব্রাজিল সমর্থক। এরপর শুরু হবে 4 বছরের অপেক্ষার প্রহর। দুইটা দলের কোনো দলকেই পছন্দ করি না, তেমন তাদের খেলার স্টাইল বলেন বা পছন্দ করি না, তো কাউকেই সাপোর্ট করবো না। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফুটবল প্রেম কি বছর জুড়েই থাকে নাকি 4 বছর পর উথলে ওঠে? এমন প্রশ্নের উত্তর দুটোই হতে পারে। কেউ কেউ সারা বছর বুঁদ থাকেন ফুটবলে, আর বড় একটা অংশ অপেক্ষায় থাকে বিশ্ব আসরের। কোথায় কিভাবে বছর জুড়ে ফুটবলে মশগুল থাকা যায় অনেকেরই তা জানা। প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে তরুণদের উন্মাদনা এখন অন্যরকম। যেসব ফুটবলার বিশ্বকাপ মাতান তাদেরও সেখানেই করতে হয় পারফরমেন্স, যা দেখতে বুঝতে রয়েছে ভার্চুয়াল কমিউনিটিও। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনিক। মাঠের লড়াইয়ে স্পেন আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড ফ্রান্স অথবা ব্রাজিল ডেনমার্ক, বিশ্বমঞ্চেও এদেশের সমর্থকদের বড় একটা অংশ খুঁজে নিচ্ছেন বার্সা রিয়াল কিংবা ম্যান সিটি আর্সেনাল চেনা দৌড়ত। রাত 1টা, 2টা কিংবা ভোর 4টা ঘুম বিসর্জন দিয়ে টিভির সামনে, চায়ের দোকানে বা ক্যাম্পাসে ফুটবল মায়ায় বন্দী সমর্থকরা। বিশ্বকাপ 4 বছর পর এলেও লা লিগা, ইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ চলে প্রায় সারা বছর। এদেশে আসলাম, কায়সার হামিদ, মুন্না সাব্বিরদের ফুটবল ক্রেজ এখন রিয়াল, বার্সা কিংবা ম্যান ইউ, পিএসজিতে আবর্তিত। হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে যে জোয়ার, তাও কিন্তু হুট করে আসা উচ্চমাত্রার কোনো ভূমিকম্প নয়। এও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বুঁদ হয়ে থাকা তরুণদেরই পুঞ্জীভূত উন্মাদনা। ওয়ার্ল্ড কাপ আসলে অন্যরকম একটা ক্রেজ থাকে, এটা ট্রু, বাট আসলে এই যে রাত বিরাত আপনার হচ্ছে 2টা, 3টা, 4টা পর্যন্ত, আমি অ্যাজ এ মাদ্রিদ ফ্যান আই মাস্ট সে যে এগুলা খেলা প্রায়ই দেখা হয়। আমার বেসিক্যালি খেলা দেখা শুরু হয়েছে when I was 4 years old। তো যখন বার্সেলোনাতে মেসি ছিল, নেইমার ছিলেন, সুয়ারেজ ছিল স্ট্রাইকে, এবং ইনিয়েস্টা, রাকিটিচ এরা ছিল মিরে। তো ওদের খেলা দেখে মেনলি আমি বড় হয়েছি। রাত জেগে খেলা দেখতে অত একটা কষ্ট হয় না যদি কলেজ না থাকে। যদি কলেজ থাকে সেক্ষেত্রে জাস্ট হয়তো সকালে উঠে স্কোর কার্ডটা ফলো করা হয়। এই উল্লাস এখন শুধু ফুটবল প্রেমেই সীমাবদ্ধ নয়। এসব খেলার প্রভাব এতটাই যে গড়ে উঠেছে বিভিন্ন কমিউনিটি বা ফুটবল সংস্কৃতির অংশ হিসেবে। বড় পর্দায় একসাথে ম্যাচ দেখা আর ট্যাকটিক্যাল বিশ্লেষণ এখন নিয়মিত দৃশ্য, যেখানে অবধারিতভাবেই আলোচনায় আসে দেশের ফুটবল, কোচ বা ফরমেশনের নিজস্ব স্বপ্ন। আমি একজন লিভারপুল সাপোর্টার এবং ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা সাপোর্ট করি। আমরা একটা কমেডি বিল্ড আপ করার ট্রাই করতেছি, যাতে একদম ইউথ যারা আছে তারা যাতে ওল্ড গার্ড যারা অনেক বছর যাবত খেলা দেখতে পারতেছে তাদের সাথে একটা কমিউনিকেশন আসতে পারে। আমরা ফ্যান বেস ভিত্তিক অনেক গ্রুপ আছে যেখানে আসলে মানে পার্টিকুলার ক্লাব বা পার্টিকুলার ন্যাশনাল টিম ছাড়া আসলে অন্য কোনো আলাপ হয় না এবং অন্যান্য ফ্যান বেসের সঙ্গে ইন্টারাকশন হয় না। আমাদের গ্রুপটা কিন্তু সব ফ্যান বেসের জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। ইউরোপিয়ান ফুটবল ঘিরে জমজমাট দেশের কিছু বাণিজ্য, বড় ম্যাচের আগে জার্সি বিক্রির ধুম, ক্যাফে রেস্টুরেন্টে বিশেষ স্ক্রিনিং কিংবা ইলেকট্রনিক্স বাজারেও বাড়ে বাড়তি চাহিদা। মানে খেলার পরে কিন্তু আমাদের হচ্ছে রেস্টুরেন্টের পার্ট আর এই পার্টটা একটু ভিন্ন। তো দেখা যাচ্ছে খেলার পর ওনারা এই পাশে আসে খাওয়ার অর্ডার করে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে নিজের একটা মানে হচ্ছে আপনার জয়টা এই পাশে, আমাদের এই পাশে বেশি উদযাপন। হামজা চৌধুরী লেস্টার সিটিতে খেলে, অনেক ফ্যান আসে জিজ্ঞেস করে লেস্টার সিটির জার্সি অ্যাভেলেবেল আছে কিনা, বাট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। বাট অবশ্যই ফ্যানদের জন্য ফ্যানরা সবসময় সব ক্লাবের জার্সি চায়, যারা যেই ক্লাবের ফ্যান, যেই সুপারস্টারের ফ্যান, ওই জার্সি সবসময় তারা খুঁজে আর কি। মূলত ক্লাব ফুটবলের জার্সিগুলোই চায়, কারণ আমাদের ক্লাব ফুটবল জার্সিটাই তো 12 মাস চলে। ওই ব্যবসাটাই আমাদের, ওইটাই আমাদের মূলত মূল ব্যবসাটা।
আসাটা। ওয়ার্ল্ড কাপ জাস্ট এগুলো তো সিজনাল আসে 4 বছর পর। মেসি, রোনালদো, নেইমার হয়ে নতুন প্রজন্মের লামিন ভিনি বিশ্বকাপের বাইরেও কোটি ভক্তের আবেগ জুড়ে আছেন ক্লাবের জার্সিতে। বার্সার টিকি টাকা, রিয়ালের কাউন্টার অ্যাটাক কিংবা ইংলিশ লিগের গতিময় ফুটবলই সারা বছর জিয়ে রাখে ফুটবল উদ্যম। ওল্ড ট্রাফোর্ড, ক্যাম্প নু অথবা সান্তিয়াগো বার্নাব্যু, যত দূরেই থাকুক, তবে শেষ বাঁশি বাজলেও শেষ হয় না দেশের মানুষের সমর্থনের গল্প। তাই তাদের হয়ে বলতেই হয় ভিস্কা ভার্সা, হালা মাদ্রিদ, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড অথবা ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে মিলাদ, কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতিমদের মাঝে খাবার বিতরণ সহ ছিল নানা কর্মসূচি। ভক্তরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন প্রিয় লেখককে। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। হুমায়ুন আহমেদ তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন, এমনটাই প্রত্যাশা তার অনুরাগীদের। নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে নিজের গড়া শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কালো ব্যাজ ধারণ, কোরআন খতম সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ ভক্তরা হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। গ্রীষ্মের রসালো সুস্বাদু ফল তরমুজ, বর্ষাকালে তা অনেকটাই দুর্লভ। আর অসময়ে ব্যতিক্রমী জাতের হলুদ তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন গোপালগঞ্জের এক তরুণ কৃষক। জানান ইউটিউব চাষাবাদের ভিডিও দেখে তিনি চাষাবাদ শুরু করেন। 16% জমিতে আকর্ষণীয় 2টি জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের। গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর গ্রামে অফ সিজন তরমুজ চাষ করছেন অমিত হাসান। লিওনা ও সূর্যডিম জাতের ব্যতিক্রমী এই তরমুজ চমক সৃষ্টি করেছে। এসব তরমুজের একটি জাতের বাহিরে খোসা সবুজ, ভেতরে শ্বাস হলুদ, আরেকটি জাতের খোসা হলুদ, ভেতরে শ্বাস লাল। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি স্বাদেও ভিন্নতা থাকায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। থেকে আপনার ভালো আর্ন হচ্ছিল না, ভালো লাভ হচ্ছিল না, টুকটাক লাভ লস মিলিয়েছিলাম। পরবর্তীতে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখে আমি উৎসাহিত হই। উৎসাহিত হওয়ার পরে আপনার গত 24শে নভেম্বরে আমার কৃষির যাত্রা শুরু হয়, বিশেষ করে আপনার এই ফল সবজি চাষাবাদ শুরু করে। বর্ষাকালে উঁচু জমির উপর মাটি দিয়ে বেড তৈরি করে মালচিং পদ্ধতি ব্যবহার করে এই তরমুজ চাষ করা হয়েছে। দেখতে ছোট হলেও এক একটি তরমুজের ওজন 2 থেকে 3 কেজি, আর খেতেও খুব মিষ্টি। বিক্রি করছেন কেজি প্রতি 65 টাকা দরে। অন্য কৃষকরাও এই জাতের তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন। ধান ও পাটে যে লাভ হয় তার চেয়ে তরমুজে অনেক গুণ লাভ বেশি। মালচিং বিছিয়ে তরমুজ করলি একবার সার দিলে আর দেয়া লাগে না। খরচ সেই হিসেবে অর্ধেক খরচে এতে ফলন বেশি হয় আর লাভও বেশি হয়। সুন্দর ফলন হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু, অনেক মিষ্টি আছে। অসময়ে তরমুজগুলো অনেক ভালো। আশেপাশে যে ফসল আছে তার এতে ফলন বেশি, খরচও কম, এতে লাভ বেশি। আগামীতে আমিও চাষ করব। তরমুজ এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, আর সবখানে হয়ও না। এখানে খুব ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এই অঞ্চলে অফ সিজন ফল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এখানে অন্যান্য ফসলের তুলনায় যে ঘেরে রাইলে বিভিন্ন ধরনের সবজি, যেরকম নানা ধরনের লাউ থেকে শুরু করে অনেক ধরনের সবজি করে বিভিন্ন ইউনিয়ন। তার মধ্যে কয়েকটা ইউনিয়ন সিগনিফিকেন্ট, সেটার মধ্যে আছে রঘুনাথপুর ইউনিয়ন, আছে কাজলিয়া, কাঠি, গোবরা, এরকম এই কয়েকটা ইউনিয়নে বেশি ঘেরে রাইলের সবজিগুলো হয়। তার মধ্যে ঘেরে রাইলের সবজির তুলনায় সবচেয়ে বেশি ভালো হলে আমি মনে করি এটা এই অফ সিজন তরমুজ যদি করে। ব্যতিক্রমী এই হলুদ তরমুজ এখন শুধু অমিত হাসানের খেতেই নয়, নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিচ্ছে পুরো এলাকায়। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশ।